যাই হোক, গত ক্লাসে আমরা যেটি পড়েছিলাম সেটা আরেকবার রিক্যাপ করে দেখতে চাচ্ছি। রিক্যাপ শব্দের অর্থ পুনরায় ফিরে দেখা। তো আমি একটু ধরে দেখি কে কে পারে। ইমরান বিশ্বাস, আমিনা খাতুন এবং ঐশ্বরিয়া দাস, তোমরা তিনজন বলো তো এই বাক্যটা। শি ড্যাশ ইন হার ফ্রি টাইম। শি পেইন্ট হবে নাকি পেইন্টস হবে, ভার্বের সাথে এস হবে কি হবে না, এবং বাক্যটা কোন টেন্সে লেখা, বাংলা অর্থ কি? আমার মনে হয় তোমার মাইক্রোফোনে প্রবলেম আছে, একটু মিউট করে নাও। সো গত ক্লাসে আমাদের মেইন পারপাস ছিল ছাত্রজন একটি ভার্ব কখন ভার্বের সাথে এস বা ইয়েস হয় এটা যেন সে বুঝতে পারে। সহজ ব্যাখ্যা, সাবজেক্ট থার্ড এই অর্থের পার্সন সঙ্গে এবং আপনার কি করে স্যার? সিঙ্গুলার নাম্বার হতে হবে। এস বাই এস যোগ হবে। যোগ হবে, এনামুল বলছে যোগ হবে, বিকজ সি হলো একজন, সে। আমরা বলেছিলাম জি স্যার। থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এখন পৃথিবীর সকল শব্দকেই আমরা বলছি থার্ড পার্সন, শুধুমাত্র তিনটে শব্দ ব্যতীত। কোন তিনটে শব্দ মনে আছে তোমাদের? তিনটে শব্দ ব্যতীত আর সবগুলো শব্দকে আমরা থার্ড পার্সন বলছি, আই, আই উই আর ইউ স্যার। ইউ ব্যতীত। এখন থার্ড পার্সন হয়ে যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ তা দ্বারা একজন ব্যক্তি বা একটি মাত্র বস্তুকে বোঝাবে, তাহলেই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তো এখন স্বাভাবিকভাবে সি একজন, কাজে সে তার ফ্রি সময়টা রং করে ব্যয় করে। সি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। সি পেইন্টস, সে, হ্যাঁ, সে রং করে। ইন হার ফ্রি টাইম, তার ফ্রি টাইমে সে পেইন্ট করে টাইমটা ব্যয় করে। So, এখন সি না হয়ে যদি দে হতো তাহলে কি পেইন্ট হতো নাকি পেইন্টস হতো তখন? দে পেইন্ট অর পেইন্টস? পেইন্ট হতো স্যার। পেইন্ট হতো। তখন পেইন্ট সাবজেক্টের হতো। পরে সরাসরি ভার্বটা ব্যবহার ব্যবহার হতো। সংক্ষেপে তোমাদের জন্য আমার পরামর্শ হলো, সাবজেক্টের পরে একটি মেন ভার্ব অথবা ভার্বের সাথে এস বা ইয়েস থাকা অর্থই হলো বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা আছে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে? মানুষের দৈনন্দিন জীবনে যে কাজ বারবার ঘটে, হয় বা হয়ে থাকে, এরূপ বোঝালে বাক্যটিকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে প্রকাশ করতে হয়। কথা ছিল 50টা সেন্টেন্সই তোমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখে আমাকে বলবে। আমি যাকে ধরি তারাই বলুক, দুই তিনজনকে একসাথে অফার করব। লিমন, লিয়া এবং মাহবুবা আক্তার, তোমরা তিনজন বলো দেখি 47 নম্বর কোশ্চেন। বার্ডস ফ্লাই অর ফ্লাইস সাউথ ফর দ্য উইন্টার। পাখিরা ওড়ে দক্ষিণের দিকে শীতের সিজনে। ফর দ্য উইন্টার মানে যখন শীত শুরু হয়, তখন সাউথের দিকে চলে যায় পাখিরা। তো এখন সাবজেক্টটাকে, ফ্লাই হবে। ও বলছে সাবজেক্টটা প্লুরাল, এই কারণে ফ্লাই যা আছে তাই হবে, কারণ একটি ভার্ব জন্মগতভাবেই প্লুরাল। তাহলে বার্ডস এটি থার্ড পার্সন, এটি নিয়ে সমস্যা নেই, কিন্তু বার্ডস হলো পাখিরা, এই কারণে ফ্লাই হবে। অনেকগুলো পাখি। পাখিরা ওড়ে সাউথে, দক্ষিণের দিকে, ফর দ্য উইন্টার। এই যে ভার্বের পরে যে শব্দটা বসে আছে এটি কি নাউন নাকি অ্যাডভার্ব, এরা কারা, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। তোমরা শুধু আমাকে নিশ্চিত করো যে তুমি সেন্টেন্সের ভার্বটা চেনো এবং সেন্টেন্সটা সঠিকভাবে লিখতে পারো। তাহলে বলো দেখি, প্রিয়া দাস এবং রূপা, তোমরা দুজন বলো দেখি, আই ড্যাশ অ্যাজ এ টিচার। আই ওয়ার্ক হবে নাকি আই ওয়ার্কস অ্যাজ এ টিচার? আই মানে তো আমি, একজন ঠিক আছে, কিন্তু এটা কি থার্ড পার্সন? রেশমি, স্যার ওয়ার্কস হবে। ভার্বের সাথে এর যুক্ত হবে মনে হচ্ছে তোমার কাছে, তাই না? আচ্ছা, যে না উত্তর স্যার, হবে না। যে উত্তরটা করেছে সে ওয়ার্ক হবে। ক্লাস যেন কখনো মিস না করে, তার জন্য বলছি। হ্যাঁ, দেখো, আমি বলেছিলাম সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এর যুক্ত হবে, কিন্তু তিনটে শব্দ স্যার তো আমি তো ফার্স্ট থার্ড। পারসন স্যার। হ্যাঁ, এটা তো থার্ড পার্সনই না। সে ভুল করেছে বিধায় তাকে আমি স্মরণ করছি, সেজন্য ক্লাস মিস না করে। আই, উই আর ইউ, এই তিনটে শব্দ থার্ড পার্সন না, কাজে এদের পরে মেন ভার্বটাই বসবে, ভার্বের সাথে এস বা ইয়ের যোগ করা যাবে না। আই ওয়ার্ক, আমি কাজ করি, আমি অ্যাজ এ টিচার হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবেই চাকরি করি বা কাজ করি। হ্যাঁ, সো আই, উই আর ইউ, এটা তো থার্ড পার্সনই না। থার্ড পার্সন হতে হবে এবং সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হবে। যেমন 46-এ তোমরা দেখতে পাচ্ছ দ্য ক্লক,
দা ক্লক মানে ঘড়িটি, একটা মাত্র ঘড়ি, কাজেই স্ট্রাইকস এটা ভার্বের সাথে এস হয়েছে, এটা সঠিক আছে। একইভাবে দ্য স্টুডেন্ট ছাত্রটি, কাজেই অ্যাটেন্ড এর সাথে S যুক্ত আছে, এটিও ঠিক আছে। সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সি মানে একজন, কাজে এখানে ভার্বটা ঠিক নেই, এখানে রান না হয় রানস হবে। ইন দ্য পার্ক এভরি মর্নিং, সে প্রত্যেক মর্নিং এ পার্কে দৌড়াদৌড়ি করে। বারবার করে কথা বলবো, আমরা বলেছি আমরা নিয়মিত টেন্সটা পড়বো। যতদিন তোমরা কোন বাক্যটা কোন টেন্সে লেখা আছে প্রত্যেকে বলতে না পারবে, ততদিন আমরা ভিতরে প্রবেশ করব না। সো তাহলে একটু আগে যে ভুল করেছে তারা বলবে দেখি। হ্যাঁ, ফারিয়া ফারজানা, তারা দুই বোন, সাথে মামুন সাগর এবং মিথুন হোসেন, তোমরা চারজন মিলে বলো দেখি, এই যে বেবি শিশুটি, এটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে কি ক্রাই হবে নাকি ক্রাইস হবে? ক্রাইস। ক্রাইস। শিশুটি ক্রাইস। কাঁদে হোয়েন ইট ইজ হাংরি। তাহলে দ্য বেবি মানে শিশুটি, একটা শিশু, দ্য এলিফ্যান্ট হাতিটি, দ্য টাইগার বাঘটি, দ্য ম্যান লোকটি। সাধারণত দিয়ে সুনির্দিষ্ট করে বোঝানো হয়। দ্য ক্লক ঘড়িটি, দ্য বাস মানে একটি মাত্র বাস, দ্য স্টুডেন্ট, তবে তারপরে যদি প্লুরাল থাকতে পারে দ্য স্টুডেন্টস হতে পারে, দ্য ক্যাটস হতে পারে, কিন্তু এস না থাকলে বুঝতে হবে এখানে দ্য ক্যাট মানে একটি মাত্র বিড়াল। সব ভার্বের সাথে এস যুক্ত হবে। ওকে, আশা করি এটি গত ক্লাসে কথা বলেছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার আরেকটি সমার্থক শব্দ হলো প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, যার বাংলা হলো চলমান বা ঘটমান বর্তমান, অর্থাৎ বর্তমানে কোনো কাজ হচ্ছে এরূপ বোঝালে। বর্তমানে কোনো কাজ চলমান আছে, আমি একটি চিঠি লিখছি, আমি ভাত খাচ্ছি, আমি বই পড়ছি, আমরা সবাই মিলে পড়ালেখা ইংলিশ শেখার চেষ্টা করছি, এই যে চলমান কাজ বোঝালে বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। যারা মেধাবী তাদের দুইটা লাইন বলবো পড়ার শেষে, একটু খেয়াল করো। তাহলে বর্তমানে কোনো কাজ চলছে এরূপ বোঝালে বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করতে হয়। সে একটি ছবি আঁকছে, সে একটি ফুল তুলছে, হ্যাঁ, তারা একটি চিঠি লিখছে, তারা আহ, এখন এই মুহূর্তে একটি পিকনিকে যাচ্ছে, এই যে চলমান, তারা এখন ক্রিকেট খেলছে, হ্যাঁ, তারা এখন ভিক্ষা করছে, তারা এখন প্রশিক্ষণ নিচ্ছে, হ্যাঁ, তারা এখন গোসল করছে, হোয়াট এভার এলস। চলমান কাজ বোঝালে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী বলো দেখি, মুশফিকা মিতি এবং মামুন সাগর কে পারবে? কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। তার গঠন প্রণালী কি হবে সবাই বলো? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস আমি যার ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যাম থাকতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে। এবং আমরা জানি কন্টিনিউয়াস টেন্স আছে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেখানেই কন্টিনিউয়াস টেন্স সেখানেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো তাহলে এই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন যারা উইক স্টুডেন্ট তাদের মূলত শিখতে হবে কখন অ্যাম হয়, কখন ইজ হয়, আর কখন আর হয়, একটু খেয়াল করুক তারা। তাহলে আমি একটি চিঠি লিখছি, ট্রান্সলেশন করো দেখি প্রিয়া এবং ফারজানা। এই যে আই, মনে রাখতে হবে আই থাকলে অ্যাম হয়। I আই এম am রাইটিং এ writing a লেটার। letter. অ্যামটা শুধুমাত্র আয়ের জন্য বরাদ্দ, আর কেউ অ্যামের অধিকারী নয়। সবাই ইজ আর আর, মূলত থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ, আর বাকি সকল ক্ষেত্রে আর। একটু আগে যেমন পড়াচ্ছিলাম ভার্বের সাথে এস কখন হয়, থার্ড পার্সন সিঙ্গুলার হলে এস বা ইএস হয়। থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ, বাকি সকল ক্ষেত্রে আর। অ্যামটা শুধুমাত্র আয়ের জন্য বরাদ্দ। সো আমি একটি চিঠি লিখছি, আই অ্যাম রাইটিং এ লেটার। তাহলে সে একটি ছবি রং করছে, হ্যাঁ, সি, এটা কি হবে বলো, ইজ হবে নাকি আর হবে? Is. ইজ। থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ, আর বাকি সকল ক্ষেত্রে আর। সো সে থার্ড পার্সন তো বটেই, বারবার করে বলেছি পৃথিবীর সকল শব্দই থার্ড পার্সন, তিনটে শব্দ ব্যতীত, আই উই আর ইউ ব্যতীত সবই থার্ড পার্সন। এবং তা যদি একজন বোঝায় তাহলে ইজ হবে, শি ইজ পেইন্টিং, রং করছে একটি ছবিতে, পিকচার, শি ইজ পেইন্টিং আ পিকচার। এখন বলো দেখি মাসুদ রানা এবং সন্দীপ বিশ্বাস, হ্যাঁ,
মনে করো তারা রান্না করছে, তাহলে দে ইজ হবে নাকি দে আর হবে? স্যার আরো হবে দে স্যার। আর দে হবে। আর হবে। দে মানে তারা, এটা প্লুরাল, এই কারণে দে আর। সাপোজ দে আর কুকিং, এটুকুই সেন্টেন্সে হওয়ার জন্য যথেষ্ট। দে আর কুকিং রাইস, সাপোজ তারা রাইস রান্না করছে, খুব সংক্ষেপে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে এটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর অক্সিলিয়ারি ভার্ব, এই বাক্যটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে এই অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিতে হবে। অক্সিলিয়ারি শব্দের অর্থ হলো হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। কখন এটি সাহায্য নিতে হবে? কোন একটি বাক্যকে যদি আমি নেগেটিভ করতে চাই অথবা ইন্টারোগেটিভ করতে চাই, হ্যাঁ, তাহলে এই টেন্সের সাহায্য নিতে হবে। সেটি পরে আমি আগে দেখতে চাই যে তোমরা সবাই পারো কিনা। হুম। রূপা এবং রেশমি, তোমরা দুইজন বলো দেখি, এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। নিচের বাক্যগুলো কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। যে ভার্বটাকে ব্যবহার করবে সেই ভার্বটা গ্যাপে লেখা আছে। সো বলো, আই অ্যাম গোয়িং নাকি আই ইজ গোয়িং নাকি আর গোয়িং হবে? I am going to watch a movie at Inbox. আই এম গোয়িং টু ওয়াচ এ মুভি, আমি একটি মুভি দেখতে যাচ্ছি। আসলে আইনক্স না লিখে এখানে অ্যাট নাইট হলে সুন্দর হতো, মানে আজকে রাতে আমি একটি মুভি দেখতে যাচ্ছি। সো আমি জানি আই থাকলে, আমরা জানি সবাই আই থাকলে এম হয়। হ্যাঁ, তারপরে বলো দেখি, লিয়া কে আছো এবং আর কে আছে? ইমরান বিশ্বাস। তোমরা বলো তো উই থাকলে কি হবে? তাহলে এটা আমরা সবাই বলছি We আই are. অ্যাম। We are playing in the nearby park. সবাই যতদিন টেন্সটা না বুঝবে, তাহলে এমটা শুধুমাত্র আয়ের জন্য বরাদ্দ, তাহলে বাকি থাকে ইজ আর আর। ইজ নাকি আর? থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ, বাকি We are সকল ক্ষেত্রে আর। playing. এখন উই তো থার্ড পার্সনই না, কাজে উই আর হবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। উই আর প্লেয়িং, হ্যাঁ, উই আর প্লেয়িং ইন দ্য নিয়ার বাই পার্ক, এটার অর্থ হলো আমরা খেলছি নিকটবর্তী পার্কে, এখন খেলছে, এটা চলমান। তারপর একটা বলো দেখি, খাদিজা আছে, আচ্ছা, এবং রাবেয়া বসরি, তোমরা দুইজন বলো দেখি, দ্য বয়েজ, এটা কি একটা ছেলেকে বোঝানো হয়েছে নাকি ছেলেগুলোকে বোঝানো হয়েছে বলো তো? ছেলেগুলো স্যার। হ্যাঁ, দ্য বয় মানে ছেলেগুলোকে ছেলেটি, বোঝানো আর হয়েছে। দ্য বয়েজ মানে সুনির্দিষ্ট কিছু সংখ্যক বালক। দ্য বয়েজ, তাহলে ইজ হবে নাকি আর হবে? আর 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 হবে। হবে। দ্য বয়েজ আর। বুঝতে পারছো সবাই? এটা থার্ড পার্সন ঠিক আছে, কিন্তু সিঙ্গুলার না, শব্দটা প্লুরাল। এই কারণে দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য পন্ড, ছেলেরা গোসল করছে পুকুরে। ইন দ্য পন্ড মানে পুকুরে। মনে রাখতে হবে বাংলা অর্থ, প্রতিটা শব্দেরই বাংলা অর্থ জানতে হবে। ঠিক আছে, তো এরপরে খাদিজা আছে এবং বৃষ্টি দাস। তোমরা বলো তো, রিতা কি থার্ড পার্সন? তো বটেই, সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। কি হবে উত্তর? সিঙ্গুলার। রিতা ইজ। ইজ রিতা ইজ উত্তর সিং সিঙ্গিং হবে, তাই না? এট রিতা ইজ দ্য সিঙ্গিং। বাংলা অর্থ বলো তো, বাংলা অর্থ কে বলবে? রিতা গান গাইছে। রিতা ইজ সিঙ্গিং এট দ্য ফাংশন, রিতা ফাংশনে গান করছে। হ্যাঁ, আচ্ছা, একটু ফাংশনে গান মিউট করে গাইছে। কথা বলে সাথে সাথে একটু মিউট করে ফেলবে, কারণ না হলে অতিরিক্ত শব্দ হচ্ছে। কথা বলবে মিউট করে ফেলবে, আবার যখন পড়া ধরবো আনমিউট করে কথা বলবে। বলো, সামিউল বলো দেখি, এবং শারমিন নিচের থেকে দুইজন বলো দেখি, দ্য চাইল্ড, এটা কি একজন শিশু নাকি অনেকগুলো শিশুর কথা বলা হয়েছে? একজন শিশুর কথা বলা হয়েছে, দ্য চাইল্ড ইজ প্লেইং বেসবল। বেসবল, কারণ দ্য চাইল্ড মানে শিশুটি সিঙ্গুলার, দ্য চিলড্রেন মানে ছেলে মেয়েরা প্লুরাল। তাহলে এখানে একজন শিশু, কাজেই থার্ড পার্সন এবং সিঙ্গুলার, কাজেই ভার্ব ইজ হবে। দ্য চাইল্ড ইজ প্লেইং বেসবল। হ্যাঁ, এরপরে বলো দেখি, সন্দীপ বিশ্বাস এবং প্রিয়া দাস, তোমরা বলো পরেরটা দেখি। ইজ হবে নাকি আর হবে? এটা বলছে দ্য, স্যার ইজ ইথিপ কুকিং। দ্য ইজ কুকিং হবে। শেফ। শেফ, শেফ মানে এ পার্সন হু কুকস, যে রান্না করে তাকে শেফ বলা হয়। দন্ত সহায়কের ফ, এস এইচ ই এফ। দ্য শেফ
তাহলে এ পার্সন হু কুকস ইজ কল্ড শেফ, একজন ব্যক্তি। হ্যাঁ, রাঁধুনি ইজ কুকিং হিজ ফেমাস রাভিওলি। এইগুলো, দিস ওয়ার্ড ইজ নট ফ্যামিলিয়ার ফর আস, এগুলো আমাদের জন্য আনকমন শব্দ। সব খাবার আমরা কিন্তু চিনি না, যাই হোক চিনতে চাচ্ছি না। আমরা শুধু জানলাম দ্য শেফ ইজ এ সিঙ্গুলার শব্দ, এর পরে ভার্ব হবে ইজ, এবং অবশ্যই কুকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে সবাই আমরা ধারণা পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে অ্যাম ইজ আর থাকতে হবে এবং ভার্বের সাথে আইএনজি হতে হবে। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু ইজ না হয় আর, অ্যামটা শুধুমাত্র আয়ের জন্য বরাদ্দ, আই অ্যাম। আর বাকি সকল ক্ষেত্রে ইজ আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ, বাকি সকল ক্ষেত্রে আর। এখন আমি শুধু বলে যাচ্ছি, তোমরা শুনলেই হবে। ঠিক আছে, পপি এবং প্রিয়া দাস বলো দেখি, দ্য টিচার সিঙ্গুলার নাকি প্লুরাল? Sir, singular. দ্য টিচার শিক্ষক, একজন শিক্ষক। ইজ টিচিং দ্য স্টুডেন্ট, একজন হলে ইজ, অনেক হলে আর। তারপরেরটা কি হবে মিতু শবনম, মিথুন দা হোসেন বলো দেখ, আই হলে ইজ হবে নাকি আর নাকি অ্যাম? এম হবে স্যার। Sir, am হবে। আই অ্যাম রিডিং, আমি পড়ছি Am reading. আলাউদ্দিন অ্যান্ড ম্যাজিক ল্যাম্প। আলাউদ্দিনের গল্প পড়েছো তোমরা? হ্যাঁ, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ এবং তার ম্যাজিক ল্যাম্প নিয়ে আমি পড়ালেখা করছি। ওকে, দ্য ম্যান মানে লোকটি, একজন লোকের কথা বলা হয়েছে। ইজ রাইডিং এ রয়্যাল এনফিল্ড, সে চালাচ্ছে একটি রয়্যাল গাড়ি আর কি, এনফিল্ড গাড়ি কথা বলা হয়েছে। সীমা একজন ব্যক্তির নাম, কাজে ইজ প্র্যাকটিসিং ফর হার ড্যান্স পারফরমেন্স, তার ড্যান্স পারফরমেন্স জন্য সে এই মুহূর্তে প্র্যাকটিস করছে। PRACTICE হবে না, সি হলো প্র্যাকটিস মানে চর্চা, এটি নাউন। আর SE হলো চর্চা করা, এটি হলো ভার্ব। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, নাউনের সাথে হয় না। দা বয়েস বলো সিঙ্গুলার নাকি প্লুরাল বলতে হবে। বয়েস, রেশমি বলো দেখি এবং মাসুদ রানা, খাদিজা, তোমরা তিনজন মিলে বলো দেখি, দা বয়েস সিঙ্গুলার নাকি প্লুরাল? The boys are plural. The boys are annoying. এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য এট দ্য পার্টি, দ্য বয়েস আর অ্যানোয়িং, বালকগুলো বিরক্ত করছে। আর অ্যানোয়িং বিরক্ত করছে, এভরিওয়ান প্রত্যেককেই, প্রেজেন্ট যারা উপস্থিত আছে, এট দ্য পার্টি পার্টিতে উপস্থিত সবাইকে বালকরা বিরক্ত করছে। তো এই যে বিরক্ত করা, এটা এখন করছে, দিস ইজ হোয়াই, দিস ইজ, এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। এরপরে দেখো মাই মাদার, আমার মা, একজন মায়ের কথা বলা হয়েছে, সে ইজ, হ্যাঁ, My mother is নিটিং knitting. এ সোয়েটার ফর মাই সিস্টার, আমার সিস্টারের জন্য একটি সোয়েটার তৈরি করছে আর কি। হ্যাঁ, এরপরে 13 নম্বর, দ্য ম্যান লোকটি, একজন মাত্র লোক, কাজে ইজ বেগিং অন দ্য স্ট্রিট, রাস্তায় ভিক্ষা করছে, ইজ হবে। দ্য বেবি শিশুটি, এটাও ইজ হবে, একজন মাত্র শিশু। রোনালদো জনপ্রিয় খেলোয়াড়, ইজ ট্রেনিং হিজ টিম, তার টিমকে প্রশিক্ষণ দিচ্ছে। ইজ ট্রেনিং রোনালদো একজন ব্যক্তির নাম। তাহলে বোঝা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে অ্যাম অথবা ইজ অথবা আর এবং ভার্বের সাথে আইএনজি থাকতো। এবার আসো তোমাদেরকে একটি টেন্স নিয়ে একটু ধারণা দিই। যারা একটু মেধাবী অনেকেই এসেছে একটা দুইটা লাইন শিখতে, তাদেরকে দু একটা লাইন শেখাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়, এটি আমরা জানি। বাট তুমি যদি ক্লিপস টোফেলটা খুলে দেখো, সেখানে বলা হয়েছে ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, নিকট ভবিষ্যৎ, ইভেন দূরবর্তী ভবিষ্যতেও কোনো কিছু ঘটবে, তা যদি নিশ্চিত হওয়া যায়, তাহলে বাক্যটিকে ফিউচার ইনডেফিনাইট টেন্সে না লিখে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে বলা হয়েছে, কন্টিনিউয়াস টেন্সে, দুঃখিত। উদাহরণস্বরূপ, ট্রান্সলেশন করো, আমি আগামীকাল ঢাকা যাব, আমি আগামীকাল ঢাকা যাব। বেশিরভাগ ছাত্র এটি, ভাইভাতে অনেক ছাত্রকে জিজ্ঞাসা করা হয়, ছাত্ররা এটা উত্তর করে, আমি আগামীকাল ঢাকা যাব। ছাত্ররা বলে আই শ্যাল গো টু ঢাকা, মানে ছাত্রদের পারসেপশনের কথা বলছে। টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব, এই ট্রান্সলেশন ছাত্ররা করে, আই শ্যাল গো টু ঢাকা টুমোরো। বাট ফিলিপস বলছে দিস ইজ ক্রস, কারণ নিকট ভবিষ্যৎ এমনকি দূরবর্তী ভবিষ্যতেও কোনো কিছু ঘটবে তা যদি সার্টেন হওয়া যায়, তাহলে স্মার্ট ইংলিশ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। সঠিক ট্রান্সলেশন হলো আই এম গোয়িং টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। ইভেন ক্লিপসে স্পষ্ট করে লেখা আছে আমি নেক্সট মান্থে কানাডা যাচ্ছি, তাহলে আমাদের মনে হয়েছিল আই শ্যাল গো টু কানাডা নেক্সট মান্থ, কিন্তু সঠিক উত্তর হবে আই এম গোয়িং টু কানাডা নেক্সট মান্থ।
বুঝতে পারছি কিনা সবাই বলো। তাহলে নিকট ভবিষ্যৎ বা দূরবর্তী ভবিষ্যতেও কোথাও যাচ্ছি, দেখো কানাডা যাচ্ছে, এটা তো মুখ দিয়ে বললে হবে না, নিশ্চয়ই পাসপোর্ট ভিসা এভরিথিং ইজ রেডি। সো ইউ আর অলমোস্ট সার্টেন এরূপ বাক্যকে আই এম গোয়িং টু কানাডা নেক্সট মান্থ। ক্লিপস টোফেল, ব্যারন্স টোফেল খুলে দেখো, এই শব্দগুলো এইভাবে লেখা আছে। তাহলে তারা আজকে শিখতে পারলো আগামীকাল, নিকট ভবিষ্যৎ বা দূরবর্তী ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, সেই সকল বাক্যকে ফিউচার ইনডেফিনাইট টেন্সে না লিখে স্মার্ট ইংলিশ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। কাজেই আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, ট্রান্সলেশনটা আশা করি আর ভুল হবে না, আই এম গোয়িং টু ঢাকা টুমরো। আমরা আগামী সপ্তাহে একটি ট্যুরে যাচ্ছি, উই আর গোয়িং টু এ ট্যুর, হ্যাঁ, ইন দ্য নেক্সট উইক। তাহলে উই আর গোয়িং টু, এটা বলবো না যে উই শ্যাল গো টু এ ট্যুর, আমরা একটি ট্যুরে যাচ্ছি, উই আর গোয়িং টু। তাহলে নিকট ভবিষ্যৎ যেমন আগামীকাল, এক সপ্তাহের মধ্যে, এক মাসের মধ্যে, হ্যাঁ, এরূপ বোঝালে অবশ্যই বাক্যটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যে সবসময় বর্তমানে ঘটছে এমনটি না, নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এরূপ বাক্যকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করতে হবে। এটি স্মার্ট ইংলিশ এবং এটি কারেক্ট। বুঝতে পারছো কিনা সবাই বলো। কি বললাম বলো সামিউল। তাহলে স্যার প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হ্যাঁ বলো, যে ব্যতিক্রমটা শিখলে সেটাই বলো। নিকট ভবিষ্যৎ বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিকটতম লিখতে হবে। ভবিষ্যৎ বোঝালে সেটা আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনি নিয়ে যাবেন। প্রেজেন্ট ও সরি কন্টিনিউয়াস সরি স্যার, টেন্সে লিখতে প্রেজেন্ট হবে, হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ। ফিউচার টেন্সে না লিখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। ঠিক আছে, সো এখন আরেকটি বিষয় একটু খেয়াল করো, তাহলে আমরা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে কথা বলছি, আর একদিন প্রেজেন্ট পারফেক্ট সোমবারে, এবং এরপরে পাস্ট ইনডেফিনাইট। এভাবে টেন্স একটু কথা বলার পরে আমরা বেসিক আলোচনা হলে টেন্স যদি মোটামুটি বুঝতে পারো, তারপর তোমাদেরকে নিয়ে আসবো এই যে সাবজেক্টে যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, চাকরির পরীক্ষার প্রশ্ন হলে এটি নিচে আন্ডারলাইন করে জানতে চাওয়া হবে এটি কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব। আমি খুব সুস্পষ্ট ভাষায় বলে দিব তোমাদের, যদি ভার্বটা খুঁজে বের করতে পারো, ভার্বের আগে সাবজেক্টে কে বা কারা থাকে, অবজেক্টে কারা থাকে, প্রতিটা শব্দ তোমরা ভেঙে ভেঙে বলতে পারবে। এবং খুব সহজেই টেন্সটা যদি পারো তাহলে বলে দিতে পারবে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা। উদাহরণস্বরূপ দা ম্যান লেখা আছে অথবা অথচ ভার্বের সাথে এ যোগ করেনি, তার মানে বাক্যটা ভুল, মানে যদি ইনডেফিনাইট টেন্স হয়। অথবা দ্য ম্যান লেখা আছে কিন্তু ইজ বেগিং না লিখে আর বেগিং লেখা আছে, তখন বলে দিতে পারবে বাক্যটা ভুল। কারণ দ্য ম্যান থার্ড পার্সন এবং সিঙ্গুলার, থার্ড পার্সন পৃথিবীর সকল শব্দ, এখানে যত শব্দ দেখতে পাচ্ছ সবই থার্ড পার্সন, আই ব্যতীত সাবজেক্টে যারা আছে। সিঙ্গুলার যদি হয় তাহলে ইজ হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। দেখি আরেকটু প্র্যাকটিস করি আমরা। এক্সারসাইজ 3 তে লেখা আছে চেঞ্জ ইনটু দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স, সেন্টেন্স গুলো পড়ো ইন ডিফারেন্ট টেন্স, বিভিন্ন টেন্সে সেন্টেন্স গুলো লেখা আছে। চেঞ্জ দেম ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি দয়া করে পরিবর্তন করে সেইগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখো। তো আমি তোমাদের প্রশ্ন করব, শুরুতেই দেখি খাদিজা এবং বৃষ্টি দাস, তারা দুজন বলবে যে যে বাক্যটা লেখা আছে সে বাক্যটা কোন টেন্সে লেখা আছে, সেটি আগে বলবে। 1 নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ধন্যবাদ চেনার জন্য, সে বুঝতে পারছে মূল ভার্ব অথবা ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ওটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। হি গোজ, সে যায়, টু প্লে ইন দ্য পার্ক, পার্কে খেলতে। কিন্তু আমার প্রশ্ন হলো এই বাক্যটাকে কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, তাহলে কি হবে? প্রেজেন্ট হি কন্টিনিউয়াস, ইজ গোয়িং টু প্লে ইন দি He পার্ক। is going to play in the park. হি ইজ গোয়িং টু প্লে ইন দ্য পার্ক। ধন্যবাদ, পারছে তারা দুইজনই। এবার এই পরেরটা একটু কঠিন আছে, যেহেতু শারমিন সুলতানা বলুক এবং ঢাকা থেকে মাহবুব আক্তার আঁখি ভালো দেখি। কোভিড অ্যাফেক্টস আওয়ার লাং, আমাদের লাংস অ্যাফেক্ট করে। এখানে এই যে লাং এ অ্যাফেক্ট করতেছে, এই বাক্যটা কোন টেন্সে লেখা আছে, এই সেন্টেন্সের ভার্ব কোনটা? স্যার এফেক্ট। অ্যাফেক্ট। এফেক্টস। কোভিড-19 দিস ইজ সিঙ্গুলার, একটা মাত্র রোগের নাম। সো অ্যাফেক্ট না হয়ে অ্যাফেক্টস আওয়ার লাং, আমাদের লাঙে প্রভাব ফেলে, প্রভাবিত করে। সো বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা আছে, আমরা বুঝতে পারলাম কিভাবে, ভার্ব আছে বা ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত করা আছে। স্টুডেন্ট হিসেবে তোমাকে অবশ্যই বলতে হবে এই সেন্টেন্সের এটাই মেন ভার্ব। এই কারণে লিস্ট অফ ইম্পর্টেন্ট ভার্ব যেটি আমি তৈরি করে তোমাদেরকে দিয়েছি, প্রতিদিন একবার করে পড়তে হবে, তা না হলে ইংলিশটা কিন্তু স্বপ্ন থেকে যাবে, কখনোই শিখতে পারবে না। সো এখন এটাকে কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করে বলো দেখি। কোভিড, কোভিড ইজ এফেক্টিং আওয়ার লাং।
বুঝতে পারছো? ইজ অ্যাফেক্টিং, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার, এই কারণে ইজ হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ইজ অ্যাফেক্টিং। অনিক মাহমুদ এবং ইমন নাহিদ, তোমরা দুইজন বলো দেখি। আই এট, আমি খেলাম, এ সিজ বার্গার, সিজি বার্গার, দুঃখিত, আমি একটি সিজি বার্গার মানে সিজ দিয়ে একটি বার্গার খেলাম। বাক্যটা কোন টেন্সে লেখা আছে বলো তো? পাস্ট ইনডিফিনাইট। এই যে আমি কিন্তু প্রতিটা সেন্টেন্স দেখেই ভার্বটাকে রেড করে দিচ্ছি, কারণ আমি ভার্ব চিনি, তাই তোমাদেরকেও চিনতে হবে। ইট মানে খাওয়া, এট মানে খেলো, পাস্ট টেন্সে লেখা। এই বাক্যটাকে কন্টিনিউয়াস টেন্সে বলো কি হবে? অনেক, কে বলছো সে বলো দেখি। স্যার আই এম ইটিং এ চিজ সিজি, বার্গার। সিজি ভার্ব, ওয়াজ হ্যাঁ, স্যার, আওয়াজ। বাস, ঠিক আছে। চিজ বার্গার। ওকে, দ্য প্রাইম মিনিস্টার উইল ভিজিট দ্য স্কুল, আমিনা খাতুন এবং সেরা দাস, তোমরা বলো দেখি বাক্যটা কোন টেন্সে লেখা আছে এবং ভার্ব কোনটা? ওরা বলবে, আমি যাকে ধরবো সবাইকে সুযোগ দিব বাই রোটেশনে। কাকে বলেছি? পপি খাতুন, ভিজিট স্যার। হ্যাঁ, একটু মিউট করে নাও বাকিরা। দেখো, এই বাক্যটা দ্য প্রাইম মিনিস্টার উইল ভিজিট, বাক্যটা কোন টেন্সে লেখা বলো? ফিউচার ইনডেফিনাইট টেন্স। ফিউচার টেন্সের গঠন প্রণালী শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা সিম্পল ফর্ম বা বেস ফর্ম। দ্য প্রাইম মিনিস্টার, হ্যাঁ, প্রধানমন্ত্রী, উইল ভিজিট দ্য স্কুল, তাহলে ভিজিট হলো ভার্ব আর উইল বা শ্যাল এটা হলো অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু মেন ভার্ব হলো ভিজিট। এটাকে কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, কি হবে তাহলে? দ্য প্রাইম মিনিস্টার is visiting. ইজ ভিজিটিং দ্য স্কুল। আচ্ছা, ধন্যবাদ, মোটামুটি সবাই বুঝতে পারছে কম বেশি। আচ্ছা, ইমরান বিশ্বাস এবং লিয়া বলো দেখি 5 নাম্বার সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডেফিনাইট, কারণ একটি মেন ভার্ব বা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা আছে। র্যাম ওয়াকস টু স্কুল, বাংলা অর্থ র্যাম স্কুলে হেঁটে যায়, তাহলে কন্টিনিউয়াস কি হবে? রাম ইজ ওয়াকিং টু হ্যাঁ, স্কুল। রাম ইজ ওয়াকিং টু স্কুল। রেশমি বলো পরেরটা দেখি, কোন টেন্সে লেখা আছে সেন্টেন্সটা? The past indefinite tense, sir. পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেগেছে। Was building, was building. কিন্তু হ্যাঁ, am is এর তো নেই। হ্যাঁ, past continuous was building আছে এটা। কি হবে? পড়ো, পড়ে শোনাও। The mason was building this tower, এটা past continuous tense আছে, তাহলে এটা কি করব? প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্সে করতে হবে, যেহেতু ওয়াজ ইজ হবে, তাই ওয়াজ না? জায়গায় ইজ বসে রাজমিস্ত্রি, ইজ দ্য হবে। ম্যাসন মানে হলো রাজমিস্ত্রি, ইজ বিল্ডিং দিস টাওয়ার মানে এই টাওয়ারটা তৈরি করছে। এখানে ওয়াজ বিল্ডিং ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সে পারছে, ধন্যবাদ। রূপা এবং সন্দীপ বলো দেখি পরেরটা। রিয়া স্পোক এট দ্য ইন্টার স্কুল কম্পিটিশন, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? স্যার স্পোক। স্পোক, ধন্যবাদ। স্পিক মানে কথা বলা, যার পাস্ট টেন্স হলো স্পিক, স্পোক, স্পোকেন, এইগুলোই তো তোমাদের স্টাডি করতে হবে। সে কথা বললো ইন্টার স্কুল কম্পিটিশনে, তাহলে এটা পাস্ট টেন্সে লেখা আছে কারণ ভার্বের 2 নাম্বার রূপ, স্পিক, স্পোক, স্পোকেন। সো রিয়া কি হবে কন্টিনিউয়াস লিখলে? রিয়া ইজ স্পিকিং রিয়া স্পিকিং। ইজ স্পিকিং এট দি ইন্টার ইন্টার স্কুল স্কুল। কম্পিটিশন। সবাই বুঝতে পারছে যে ইজি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, প্লুরাল হলে আর হয়, হ্যাঁ। যেমন পরেরটা বলতে হবে দেখি, চুপচাপ আছে কারা কারা? সবাইকেই বলতে হবে। রাবিয়া, বুশরি বলুক এবং মিতু শবনাম, হ্যাঁ, মাসুদ রানা, তোমরা 3জনের মধ্যে বলো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? দ্য রেসলার ফাউট হার্ড, ভার্ব কোনটা? wrestler. নো, নো, আউট স্যার, আউট। রেসলার হলো, রেসলার হলো যারা বক্সিং খেলে, যারা যুদ্ধ করে, রেসলার সাবজেক্ট। সাবজেক্ট। ফাইট থেকে ফাউট, এটি হলো ভার্ব। সো ভার্বের আগে যে অংশটা আছে দ্যাট ইজ কল্ড সাবজেক্ট। এই যে আমি, যারা ভুল করছো তাদের জন্য আমি বসে আছি এখানে, হ্যাঁ। আমাদের মেন পারপাস হলো এটা কিভাবে চেনা যেত সহজে। তুমি যদি এই যে ভার্বের লিস্টটা পড়তে, ফাইট, ফাউট, ফাউট, হ্যাঁ, তাহলে সহজে তুমি এটা আইডেন্টিফাই করতে পারো। তাহলে এটা লেখা আছে পাস্ট ইনডেফিনাইট টেন্স, এটা কন্টিনিউয়াস ফর্মে কি হবে? ইজ হবে নাকি আর হবে বলো? দ্য আর রেস্টলার্স, হবে স্যার, ইজ হবে। আর হবে স্যার। ও রেস্টলার, অনেকগুলো রেস্টলারের কথা বলা হয়েছে, রেস্টলার্স আর ফাইটিং হার্ড, আর ফাইটিং আর ফাইটিং ফাইটিং, হার্ড। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা পড়ো দেখি, শারমিন সুলতানা এবং খাদিজা, তোমরা দুইজন বলো তো দেখি বাক্যটা কোন টেন্সে লেখা আছে, সেন্টেন্সের ভার্ব কোনটা?
sir, six of the verb. পড়ে শোনাও দেখি একজন আমাকে সেন্টেন্সটা। The cuckoo The cuckoo sings beautifully. beautifully. এই পাখির নাম শুনেছো কখনো? কি পাখি বলো তো? জি স্যার, শুনেছি স্যার, কোকিল। হ্যাঁ হ্যাঁ, কোকিল পাখি গান করে সুন্দরভাবে। তাহলে ইজ এখানে বুঝতেই পারছো একটি মাত্র পাখির নাম, কাজে সিঙ্গিং হবে, ইজ সিঙ্গিং বিউটিফুলি। আমার মনে হয় সময়টা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আজকে তোমাদের কিন্তু বলাই আছে পার্মানেন্টলি বেসিক ডেভেলপমেন্টের জন্য টেন্সটা পড়তে থাকবো, এবং ইংলিশে যে বেসিকটা শেখানো হবে এরপর 2-3টা লেকচার শিট কোচিং এ পড়ে নিলে মোটামুটি হয়ে যাবে গ্রামার। ঠিক আছে, আমি একটু দ্রুত বলে শেষ করছি 1 মিনিট পরেই, কারণ হলো আজকে আমরা আর কন্টিনিউ করব না, পরের দিন সময় মতো চলে আসবে, সোমবার ঠিক রাত 9টায়। যদি ক্লাস না হয় তাহলে আমি জানাবো, ক্লাস হলে আর কেন আমি তোমাদেরকে জানাবো বলে। সো পান্না লেফট ফর দুবাই, লিভ মানে ত্যাগ করা, লেফট মানে ত্যাগ করলো, পাস্ট টেন্সে লেখা আছে, সঠিক কন্টিনিউয়াস হবে। পান্না ইজ লিভিং ফর দুবাই। আই ক্লিন, ক্লিন মানে পরিষ্কার করলাম, পাস্ট টেন্সে মাই রুম। আই এম ক্লিনিং হবে আই এম ক্লিনিং। উই বট এ নিউ কার, আমরা একটি নতুন গাড়ি কিনলাম, পাস্ট টেন্সে লেখা আছে, হবে উই আর বাইং এ নিউ কার, বাই থেকে বট। হ্যাঁ, প্লে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা আছে। হ্যাঁ, অনুরাগ ইজ প্লেইং দ্য গিটার। ইউ ওয়েন্ট ইন দ্য রং ডিসিশন, ওয়েন্ট মানে তুমি গেলে, অ্যাম ইজ হ্যাঁ, গো ওয়েন্ট গন। সো ইউ আর গোয়িং ইন দ্য রং ডিরেকশন, তুমি রং ডিরেকশনে যাচ্ছ, ইউ আর গোয়িং হবে ইউ আর গোয়িং। গো ওয়েন্ট গন, ওয়েন্ট হলো পাস্ট টেন্স, গো হলো মেন ভার্ব। আই ডিড, ডু ডিড ডান, ডু এর, সো আই এম ডুইং এ নিউ প্রজেক্ট, আই এম ডুইং হবে কারণ ডু ভার্বের পাস্ট টেন্স হলো ডিড।